9 আগস্ট 2024 সকাল 7:30 কলকাতা আরজি মেডিকেলের সেমিনার রুমে একটি মেয়ের লাশ পাওয়া যায়। আর সেই মেয়েটি হলো মৌমিতা, যাকে আমরা অভয়া নামে যাই। তার সারা শরীরে ছিল আঘাতের চিহ্ন, তার চোখ মুখ এমনকি তার প্রাইভেট পার্ট দিয়েও রক্তক্ষরণ হয়েছিল। তার শরীরের নিচের অংশও ছিল উলঙ্গ। মেয়েটার পুরো শরীরে ছিল আঘাতের দাগ। আর আজকে আমি যার কথা বলছি সে হলো আরজি মেডিকেলের একজন জুনিয়র ডক্টর, যে ডক্টরকে আমরা ভগবান মনে করি। আর এইটুকু শুনেই যে কোনো গন্ড মূর্খও বলতে পারবে এই মেয়েটার কোনো স্বাভাবিক মৃত্যু নয়, একে ধর্ষণ করা হয়েছিল। কারণ যে অবস্থায় মেয়েটির মৃতদেহ পাওয়া যায় তাতে স্পষ্ট বোঝা যাচ্ছিল তাকে বিভিন্ন ধরনের অত্যাচার করে ধর্ষণ করা হয়। কিন্তু যখন হাসপাতাল থেকে মেয়েটির বাড়িতে বলা হয় যে তাদের মেয়ে আত্মহত্যা করেছে, এমনকি এটাও দাবি করা হয় কলকাতা পুলিশ প্রথম থেকে এই কেসটিকে আত্মহত্যা হিসেবে মুছে ফেলার চেষ্টা করা হয়েছে। কিন্তু কেন পুলিশ কোনো তদন্ত ছাড়াই প্রথম থেকে উদাসীন ছিল? কিভাবে এর মৃত্যু হলো আর কে এই অপরাধী? তো বন্ধুরা, অবারি স্পেসি চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। 9 আগস্ট ভোর রাত পুরো কলকাতাবাসী যখন ঘুমে মগ্ন, তখন আমাদের একজন বোন, একজন মেয়ে নিজের জীবন বাঁচাতে লড়াই করছিল, নিজের ইজ্জত বাঁচাতে লড়াই করছিল। কিন্তু 9 আগস্ট যেটা লড়াই করেছে সেটা ছিল তার নিজের জন্য, নিজেকে বাঁচানোর জন্য। নিজেকে বাঁচাতে খুব চেষ্টা করেছে কিন্তু পারেনি। কিছু অমানুষ রাক্ষসের শিকার হয়েছিল আমার এই বোনটি। তো চলুন আজকে এক জীবন যুদ্ধে হেরে যাওয়া এক নারীর কথা বলবো, যে চোখে স্বপ্ন দেখেছিল মানুষকে সেবা করার জন্য, যে স্বপ্ন দেখেছিল বুড়ো বয়সে তার বাবা মার হাতের লাঠি হওয়ার জন্য। কলকাতার নামকরা হসপিটাল আরজি মেডিকেল 31 বছর বয়সী গ্রাজুয়েট স্টুডেন্ট এমন জুনিয়র ডক্টর অভয়া। বারোটা ছিল বৃহস্পতিবার। সেদিন 36 ঘন্টা ডিউটি করার পর রাত ঠিক 12টায় অভয়া আরজি মেডিকেলের সেমিনার রুমে যায়। সেখানে তার কিছু বন্ধুরাও ছিলেন, যাদের হাসপাতালে সেদিন নাইট ডিউটি ছিল। রাতে অনলাইনে তারা খাবারও অর্ডার করেছিল। তারা বেশ কিছু সময় সবাই মিলে আড্ডা দেয়। এরপর রাত 3টার সময় অভয়া সেমিনার রুমে ঘুমিয়ে পড়েন। এরপর পরের দিন সকাল 7টায় সেমিনার রুমে অভয়ার মৃতদেহ পাওয়া যায়। আর প্রথমটি তদন্তই এটা মনে করা হয় যে অভয়ার মৃত্যু রাত 3টা থেকে সকাল 7টার ভিতরে হয়। তবে কলকাতা পুলিশ কিন্তু প্রথম থেকেই তদন্তে অতটাও জোর দেয়নি। আর তখনই শুরু হয় বাকি ছাত্রদের বিক্ষোভ। পুরো রাত বিভিন্ন হাসপাতালে রাজ্য জুড়ে আন্দোলন সৃষ্টি হয়। আর এক প্রকার তড়িঘড়ি করে পুলিশ এই তদন্ত আবার শুরু করে। একজন পুলিশ, একজন ম্যাজিস্ট্রেট আর তার সাথে 2 জন। অভয়ের মার সামনে অভয়ের পোস্টমর্টমটি করা হয় আর পুরো পোস্টমর্টমটি রেকর্ড করা হয়। আর এখান থেকে উঠে আসে সমস্ত কিছু শকিং ইনফরমেশন। অভয়ের গলার হাড় ভাঙা ছিল, মানে তার গলা টিপে শ্বাস বন্ধ করে মারা হয়েছিল। তার শরীরে সিমেন্ট পাওয়া যায়, তার শরীরে 113টা কামড়ের দাগ পাওয়া যায়, তার চোখে মুখে প্রাইভেট পার্টে সমস্ত কিছুতেই শুধু আঘাতের চিহ্ন পাওয়া যায়। এই সমস্ত কিছু প্রমাণ করে যে তার মৃত্যুর আগে ও পরে ধর্ষণ করা হয়েছিল। আর এই পর্যন্ত দাঁড়িয়ে তখনও জানা যায় এই কর্ম কে করেছে। কিন্তু এর মধ্যেই শুরু হয়ে যায় ভিকটিম ব্লেমিং, অর্থাৎ নিজের দায় ঝাড়ার পর্ব। আরজি মেডিকেল কলেজের প্রিন্সিপাল বলেন অভয়ের রাতে সেমিনার রুমে একা ঘুমানোর উচিত হয়নি। মানে আরজি মেডিকেলের প্রিন্সিপাল এটাই বোঝাতে চায় অভয়ের মৃত্যুটা অভয়ের নিজের দোষের কারণে হয়েছে। সে সেমিনার রুমে একা ঘুমিয়েছিল বলে তাকে রেপ করা হয়, তার মৃত্যু হয়। এখানে খুনির কোনো দোষ নেই। আর আরজি মেডিকেলের প্রিন্সিপাল মানে সন্দীপ ঘোষ আগেও 2বার দুর্নীতির জন্য আরজি মেডিকেল হাসপাতাল থেকে তাকে অন্য হাসপাতালে ট্রান্সফার করা হয়েছিল। ইভেন গত বছর র্যাগিং এর ঘটনার সাথেও এনার যুক্ত থাকার কথা উঠেছিল। তবে তার বিরুদ্ধে যখন কোনো স্টুডেন্ট কথা বলে তিনি তাকে ফেল করিয়ে দেয়, না হলে সিনিয়রদের দিয়ে তাদের উপর প্রেশার দেওয়ার চেষ্টা করে। না, এইসব আমি মন করে কথা বলছি না, এই সব কিছু বিভিন্ন নিউজ চ্যানেলে ফাঁস হয়ে গিয়েছে। আপনারা ওইসব নিউজ দেখলে আরো বহুত কিছু তথ্য জানতে পারবেন। আমি আপনাদের সামনে সবসময় সত্যটা তুলে ধরার জন্য চেষ্টা করব। তারপর শুরু হয় তদন্ত অভয়া কেন সেদিন সেমিনার রুমে গিয়েছে। অভয়া শুধু একাই নয়, আরজি মেডিকেলের সব ডাক্তাররা রেস্ট করার জন্য সেই সেমিনার রুমে যেত। সেই ডক্টররা রাত দিন কষ্ট করতো, তাদেরকে আরজি মেডিকেলে মতো এত বড় হাসপাতালে রেস্ট করার মতো পর্যাপ্ত জায়গা ছিল। সেমিনার রুমে এসি ছিল, তাই বলে সব ডাক্তাররা সেখানে রেস্ট নিত। আর এইবার শুরু হয় খুনিকে খোঁজার পালা। সেমিনার রুমে কোনো ধরনের সিসি ক্যামেরা লাগানো ছিল না, ক্যামেরা ছিল বাইরে করিডোরে। আর সেই সেমিনার রুমে রাত 3টা থেকে সকাল 6টার ভিতরে মোট 4 জনকে দেখা গিয়েছিল। তারপর এই 4 জনকে জেরা করা হয়। তার মধ্যে 3 জন জানায় তারা কোনো রোগীর পরিবারের লোক, আর তাদের যুক্তি হিসাবে সন্দেহ করা কোনো যোগ্য ছিল না। কিন্তু একজন, তার কাছে কোনো উত্তর ছিল না, আর তার নাম হলো সঞ্জয় রায়। রাত 4টার দিকে সেই সেমিনার রুমে সে ঢুকে, আর তারপর 45 মিনিট পরে সেই সেমিনার রুম থেকে বের হয়। সে যখন সেমিনার রুমে ঢুকেছিল সে সময় তার গলায় একটা ব্লুটুথ হেডফোন ছিল, কিন্তু যখন বের হয়ে আসে তার গলায় সেই হেডফোনটা দেখা গেল না। আর সেই ব্লুটুথ হেডফোনটা পাওয়া গেছে অভয়ার মৃত্যু দেহটা যেখানে পড়ে আছিল সেইখানে। আর সেখান থেকে কলকাতা পুলিশ কনফার্ম হয় যে সঞ্জয় রায় হলো আসল খুনি আর ধর্ষণকারী। কিন্তু প্রশ্ন হলো সঞ্জয় রায় আসলে কে আর কি তার পরিচয়? সঞ্জয় রায় হলো একজন কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ার। এখন আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, কারণ সিভিক ভলান্টিয়ারের কাজ হলো ট্রাফিক সামলানো আর মাঝে মাঝে পুলিশের কাজে হেল্প করা। তাহলে সে আরজি মেডিকেলে সে ঠিক কি করেছিল? কারণ সে বিভিন্ন রোগীকে এই হাসপাতালে এডমিট করতো। ঠিক এই কারণে সে জানতো এই হাসপাতালে কোনখানে কি থাকে না থাকে, কোন রুমে কে কখন থাকে না থাকে, এই সব কিছু। আর রাত আর দিন বলুন তার প্রভাব খাটিয়ে এই হাসপাতালে আসা যাওয়া করতো। সঞ্জয় একজন সাধারণ পুলিশ হওয়া সত্ত্বেও তার হাব ছিল অন্যরকম।
আপনার আমার মনে হবে সে একজন বড় কোনো অফিসার, চাকরি দেওয়ার নামে টাকা নেওয়া, মহিলা পুলিশদের খারাপ নজর দিয়ে অশ্লীলতা করা, মোবাইলে অশ্লীল ভিডিও, এমন অনেক অভিযোগ এই সঞ্জয়ের বিরুদ্ধে রয়েছে। তবে কলকাতা পুলিশ বলেছে এই লোকটা তার নিজের দোষ স্বীকার করে নিয়েছে। এইবার তো আপনাদের মনে হবে বা অপরাধীতে ধরা পড়ে গিয়েছে, তাহলে আবার কি? এখন তো তাকে তাড়াতাড়ি শাস্তি দিলে হয়, কিন্তু যখন আপনি এই ঘটনা গভীরে যাবেন তখন কিন্তু আপনার মনে একটা প্রশ্ন আসবে। সময় ছিল মাত্র 45 মিনিট, তার ভিতরেই সেমিনার রুমে যাওয়া, তাকে ধর্ষণ করা, তাকে গলা টিপে হত্যা করা, আবার সেখান থেকে বের হয়ে আসা। সন্দেহের জন্য কি এতটা সময় কাফি? আর উল্টো সন্দেহ ছিল এক নেশাগ্রস্ত অবস্থায়। আর তখনই উঠে আসে আরেকটা শকিং নিউজ। সেখানে শুধু সঞ্জয়ের সিমেন্ট নয়, আরো একজনের সিমেন্ট পাওয়া যায়। মানে সেখানে সঞ্জয় ছাড়াও আরো একজন ছিল, কিন্তু দ্বিতীয় তদন্তে সঞ্জয় ছাড়া অন্য আরেকজনের নাম আসেনি। যে ডক্টররা আমাদেরকে দিন রাত পরিশ্রম করে আমাদেরকে সেবা দিচ্ছেন, তাদেরকে নিয়ে আজ সরকার বলছে তাদের জন্য রেস্ট রুম বানিয়ে দেবে। কিন্তু যদি এমন ঘটনা না ঘটতো তাহলে কি হতো? কেন আমরা দুর্ঘটনা হওয়ার সব সময় অপেক্ষা করি? হাসপাতালের সিকিউরিটি কেন এত দুর্বল? যে কেউ ভিতরে আসছে যাচ্ছে, কখনো আবার ধর্ষণ করে চলে যাচ্ছে, খুন করে চলে যাচ্ছে, কেউ জানতেই পারছে না। সবার শেষে আমি একটা কথাই বলবো, এইরকম ঘটনা যাতে আর কারোর সাথে না ঘটে। যারা যারা এই ধর্ষণ আর মার্ডারের কাজে যুক্ত তাদেরকে উচিত বিচার করা হোক, তাদেরকে ফাঁসি দেওয়া হোক। আমি মহান সৃষ্টিকর্তার কাছে এটাই প্রার্থনা করি, কোনো মায়ের যাতে কুল এইভাবে খালি না হয়, কারো বোনের যাতে এইভাবে ধর্ষণ না হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সত্য পথে চলবো, সত্য নিয়ে কথা বলবো। জয় হিন্দ, জয় ভারত।